Hey miss, who are you? হঠাৎ চোখটা লেগে আসতেই কারো গম্ভীর কণ্ঠ কর্ণকুহরে পৌঁছতেই ধরপুড়িয়ে ওঠে মেঘলা। আদো আদো চোখের সামনে থাকা ব্যক্তিটিকে দেখে পরোয়া না করে আবার চোখ বন্ধ করতে যাবে, তখনই ব্যক্তিটি রূঢ় কণ্ঠে বলে, এই মেয়ে, কথা কি কানে যায় না? কে তুমি? আর এখানে বসার পারমিশন কে দিল তোমায়? মেঘলা পড়ল এবার মহা বিপদে। কি বলবে এখন? আর ট্রেনের সিটে বসতে টিকিট লাগে তা তো সে জানতো, কিন্তু পারমিশন যে লাগে তা তো জানতো না। খালি সিট ছিল তাই বসেছে, পারমিশন কার থেকে নিবে? মেঘলা মাথা নিচু করে গলা খাদে নামিয়ে মিন মিলিয়ে বলে, আমি মেঘলা। কোথাও সিট খালি ছিল না, তাই এখানে বসেছিলাম। তাছাড়া সিটটা ফাঁকা ছিল। পাশে থাকা ব্যক্তিটি কপট রাগ দেখিয়ে রাগী চাহনি নিক্ষেপ করে বলে, হোয়াট রাবিশ! ফাঁকা ছিল তাই কারো পারমিশন না নিয়ে বসে পড়বে নাকি? চোখের চশমাটা তর্জনী দিয়ে একটু ঠেলে ঠোঁট উল্টিয়ে বলে, দুঃখিত, আমি এত কিছু ভেবে দেখিনি। ব্যক্তিটি বিড়বিড় করে বলে, ব্যানাসলেস স্টুপিড কোথাকার! বলে মেঘলার দিকে পরখ করে ব্যক্তিটি। মেঘলার পরনে বিয়ের শাড়ি, সদ্য বিয়ে থেকে পালিয়েছে তা বোধগম্য হলো তার। আজকাল বিয়ে যেমন খেলা হয়ে গেছে, মা বাবার ইচ্ছের দামটুকু দেয় না। স্টুপিড সিলি গার্ল! বলে নিজের জায়গায় গিয়ে বসলো ব্যক্তিটি। মেঘলার বড্ড রাগ হচ্ছে, তাও কোনো কথা বলল না। ব্যাগটা নিয়ে উঠে ট্রেনের দরজার সামনে গিয়ে দাঁড়ালো মেঘলা। কথা বলতে ইচ্ছে করছে না, কি বলবে? মধ্যরাতে কারোর সাথে ঝগড়া থেকে এখানে দাঁড়িয়ে থাকাটা শ্রেয় বলে মনে করলো মেঘলা। রাতের আকাশটাতে অদ্ভুত মোহনীয়তা বিরাজ করে, কি সুন্দর আধার ভরা আকাশ। মাঝে মাঝে কিছু তারার বিচরণ দেখছে। এই আকাশটার মতো মেঘলাও একা, বড্ড একা। অনিল আকাশটা জুড়ে তারার বিচরণ। আজ হোক না কিছু সময় তারা আর আমার একাকিত্বের কথোপকথন। আপন মনে আওড়ালো মেঘলা। সারাটা জীবন এমন একাকিত্বেই কি কেটে যাবে? বিষাদ কি কাটবেই না? বাতাসের তালে তাল মিলিয়ে সামনের অবাধ্য চুলগুলো উড়ছে, পিছনের হাতখোপাটা ঢিলে হয়ে ঘাড়ে ঝুলে আছে। হাজার ভাবনার ভিড় মেঘলার মনোগহীনে। মানুষ বড়ই স্বার্থপর আজকাল। ওখানে একটু বসতে ক্ষতি কি ছিল? খুব কি ক্ষতি হতো তার? মেঘলা আড়ষ্ট চোখে একবার ব্যক্তিটির দিকে তাকালো। কি গম্ভীর হাব ভাব করে বসে ফ্ল্যাক্স থেকে চা ঢালছে। ব্যক্তিটি ফ্ল্যাক্স থেকে চা ঢেলে বাম হাত দিয়ে কপালে আসা চুলগুলো পিছনে ঠেলে দিল। মেঘলা কিছুক্ষণ গোল গোল করে তাকিয়ে অন্যদিকে ফিরবে, তখনই দুজনের চোখাচোখি হলো। মেঘলা ইতস্তত হয়ে অন্যদিকে ঘুরল, তখনই কারো ফোনের তীব্র রিংটোন কানে এলো। পাশ ফিরে তাকিয়ে দেখে সেই ছেলেটির ফোন এসেছে। ছেলেটি গম্ভীর মুখে ফোনটা ধরে বলে, হ্যালো ডক্টর, শোভন স্পিকিং। ডক্টর কথাটা শুনে কিছুক্ষণ অবাক নয়নে তাকালো মেঘলা। ওপাশে কি বলল শুনল না মেঘলা। শোভন রেগে ওপাশের ব্যক্তিকে বলে, ইউজলেস কোথাকার! তোর জন্যই তো ফ্লাইটটা মিস হলো, আর এই সো কল ট্রেনে করে যেতে হচ্ছে। আফটার 7 days তুই ফোন তো দূরে থাক, আমার সামনেও আসবি না। নাও জাস্ট গেট লস্ট। বলে ফোন রেখে দিল। এমন রাগ দেখে মেঘলা শুকনো ঢোক গিলল। ডক্টররাও এত রাগী হয়? এই ডাক্তারের কাছে রুগীরা যায়? এত সুন্দর মানুষ এত রুগী হয় কি করে? ওদিকে আর তাকালো না মেঘলা, বাইরেই তাকিয়ে রইল। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে এমন দাঁড়িয়ে আছে। হঠাৎই আকাশে মেঘ ছেয়ে গেল। কিছুক্ষণের মাঝে বাইরে ঝড়ের তাণ্ডব হাত লাগে। অবাক না হয়ে পারল না মেঘলা। আকাশটা একটু আগেই পরিষ্কার ছিল, এখন ঝড়ের তাণ্ডব শুরু হয়ে গেল। এখানে আর দুরন্ত দাঁড়ালে ভিজে একাকার হয়ে যাবে। দরজা থেকে সরে গুটি গুটি পায়ে শোভনের সামনে গিয়ে দাঁড়িয়ে মিনমিনিয়ে বলে, ডাক্তার সাহেব, আমি কি এখানে বসতে পারি? শোভন অবাক হলো মেয়েটির মুখে ডাক্তার সাহেব কথাটি শুনে। কিছু একটা ভেবে না করতে গিয়েও বাইরের ঝড়ের তাণ্ডব দেখে গম্ভীর মুখে বলে, সেট। মেঘলা খুশি খুশি মনে বসল। ঠোঁটের লেপ্টে থাকা নজর কাড়া মিষ্টি হাসিটা শোভনের নজরে পড়ল। পরক্ষণে বিরক্ত নিয়ে চোখ সরিয়ে ফেলল। বাইরে তুমুল বেগে বাতাস বইছে, বৃষ্টি এতটা নেই। শোভনকে পরখ করল মেঘলা। উজ্জ্বল শ্যামলা হলেও চেহারাকৃতি বেশ মোহনীয়। ঠোঁটের নিচে ডান সাইডে কালো কুচকুচে মাঝারো সাইজের একটি তিল রয়েছে। ক্লিন শেপ করে হয়তো, তাই দাড়ির ছিটে ফোটাও নেই। চুলগুলো খাড়া খাড়া। চাচি থেকে একদিন শুনেছিল
চুলখাড়া ছেলেদের রাগ নাকি অনেক হয়, তাই বলে হয়তো উনিও রাগী। প্রাচীন মনের কথা হঠাৎ ঠোঁট বেয়ে মৃদু আওয়াজে বাইরে চলে এলো মেঘলার। আপনি খুব সুন্দর ডাক্তার সাহেব। নিজের কথায় নিজেই হতভম্ব মেঘলা। পরক্ষণে মুখে দুই হাত চেপে বড় বড় চোখে তাকায়। শোভনের কর্ণকুহরে কথা যেতেই রেগে কিছু বলতে যাবে, এর আগেই ট্রেনটা বিশাল আওয়াজ করে থেমে যায়। বাইরে কিছু হট্টগোলের আওয়াজ আসছে। শোভন মেঘলা দুজনেই সেদিকে তাকায়। মেঘলার মনে হঠাৎই অজানা আতঙ্ক বিরাজ করছে। যার থেকে পালালো সে কি এসেছে? ভয়ে মেঘলার হাত পা ঠান্ডা হয়ে আসছে। তাহলে কি শেষ রক্ষা হলো না? সে এসে পড়েছে। প্রকৃতি তার নিজের ক্রুদ্ধ রূপ দেখাতে ব্যস্ত। তখন মেঘলা মনের গহীনে ভয় জড়ানো প্রশ্ন তখন। এই ঝড়ের মাঝে ট্রেন থামিয়ে হটকল করছেন কে? প্রাচীন মন তখন অজানা আতঙ্কে জ্বর জড়িত। তাহলে বাড়ি থেকে পালিয়েও কোনো শেষ রক্ষা হলো না? জীবনের সুখ কি অমাবস্যার চাঁদের ন্যায় হয়ে গেছে? ইস, এমনটা যদি হতো, অমাবস্যাও চাঁদের দেখা যেত। জড়সড় হয়ে সিটের উপর বসে বিড়বিড় করে বলে, আমি যাব না। সে কি এসে গেল? আমায় ছাড়বে না, আমি যাব না। মেঘলাকে এমন ভয়ে জড়সড় হতে দেখে কিঞ্চিত ভ্রু কুচকিয়ে তাকায় শোভন। স্টুপিড মেয়েটা এমন করছে কেন? কিসের আতঙ্কে এমন করছে? শোভন ভ্রু কুচকিয়ে অথর চুকল নাড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে, এই মেয়ে, কি হয়েছে তোমার? এমন ভয়ে কাঁপছো কেন? এই মেয়ে, কি হলো বলো? নিজের প্রশ্নের উত্তর পেল না শোভন। মেঘলা নিজের মতোই ভয়ে কিসব বিড়বিড় করে যাচ্ছে। তার কি আর অন্য প্রশ্ন শোনার খেয়াল আছে নাকি? সে তো নিজের কথাই ব্যস্ত। শোভনের এবার বিরক্ত লাগছে। মাত্রাতিরিক্ত বিরক্ত তা ভর করছে। মেয়েটা এমন কেন? স্বার্থ চিন্তায় ব্যস্ত কেউ যে নিজের সময় ব্যয় করে ওকে প্রশ্ন জিজ্ঞেস করছে, ওই প্রশ্নের দাম দিচ্ছে না মেয়েটা? ভাবে কি নিজেকে? আপন মনে ভাবল শোভন। শোভন যে বড্ড খেয়ালি মানুষ, কোনো কিছু থেকে লক্ষ্য এড়ায় না। তার কাছে তার সময়ের মূল্য হাজার দামি। আর এই মেয়ে কিনা ওর মূল্যবান সময় ব্যয় করে করা প্রশ্নগুলোর দাম দিল না। ঘোর অপরাধ করলো মেয়েটা। আর শোভন কখনো অপরাধীদের বিনা শাস্তিতে ছেড়ে দেয় না। শোভন আবার আড়ষ্ট চাহনিতে মেয়েটাকে পরখ করলো। হঠাৎই মেঘলা বিড়বিড় করতে করতে জ্ঞান হারালো। শোভন ধরতে গিয়েও ধরল না। কেন ধরবে? ধরবে না ভাবল সে। এখানে যদি তৃতীয় কোনো ব্যক্তি থাকতো তাহলে নিশ্চয়ই শোভনের করা এমন অমানবিক নিষ্ঠুর কাণ্ডে অবাক হতো। কোনো ডাক্তার এমন হয়? মেঘলা অচেতন হয়ে সিটের শেষ মাথায় পড়ে আছে। হাতের উপর মাথাটা, অবাধ্য চুলগুলো খুলে পড়েছে, শাড়ির আঁচলটা নিচে পড়ে আছে। শোভন ভ্রুক্ষেপ না করে কোথায় হট্টগোল হচ্ছে তা দেখার জন্য পা বাড়াতেও থেমে গেল। সে তো একজন ডাক্তার, তার কাজে মানুষের প্রাণ বাঁচানো। মেয়েটার সাথে এমন করবে? মেয়েটা তো ট্রমায় ছিল, কিন্তু কিসের এমন ভয় পেল মেয়েটা? শোভন মেঘলার দিকে এগোবে তখনই পেছন থেকে এক মহিলা বলে, এ কি আপনার স্ত্রী? তো মনে হয় জ্ঞান হারিয়েছে। মহিলাটির কথা শুনে রাগ হলো শোভনের, বেজায় রাগ। কোনো কিছু না জেনে একটা বলে দিলে হলো নাকি? তাও রাগটা বহিঃপ্রকাশ করলো না শোভন। রাগ নিয়ন্ত্রণ করে মেঘলার দিকে এগিয়ে যায়। তখন মহিলাটি প্রস্থান করেছে। শোভন পালস চেক করে। মেঘলার মেয়েটা অনেক দুর্বল, আর চেহারায় কেমন ভয়ের ছাপ। দাঁড়িয়ে পাশে থাকা পানির বোতলটা নিয়ে দাঁড়িয়ে থেকেই কয়েক ছিটে পানি ছুড়ে দেয় মেঘলার দিকে। প্রায় খানিকক্ষণ পর পিটপিট করে আঁখি মেলে মেঘলা। ধরপড়িয়ে উঠে আবার জড়সড় হয়ে বসে বলে, আমি যাব না, আমি যাব না, সে আমায় মেরে ফেলবে। শোভন প্রশ্নবোধক চাহনি দিয়ে মেঘলার বাহু চেপে বলে, হেই, হোয়াট হ্যাপেন? এমন করছো কেন? কি হয়েছে বলো? কোথায় যাবে না? কি বলছো? কে মারবে? শান্ত হলো না মেঘলা। আগের ন্যায় করে চলেছে শোভনের। ব্যাপারটা বেশ অদ্ভুত লাগছে। মেয়েটাকে নিয়ে এত ভয় পাচ্ছে? কে মারবে? এমন করলে আবার অসুস্থ হয়ে পড়বে। তাই আবার বলে, চুপ, এমন করছো কেন? দেখো কিছু হয়নি। কে মারবে তোমায়? এখানে কেউ নেই। মেঘলা আশপাশটা তাকালো, কিন্তু বাইরে হট্টগোল শোনা যাচ্ছেই। শোভনের কথা মতো শান্ত হলেও ক্ষান্ত হলো না মেয়েটা, বিড়বিড় করছেই। এবার শোভন চটে গেল। ভারী অদ্ভুত তো, প্রশ্নের জবাব দিচ্ছে না, সাথে কথার অমান্যও করছে। এবার শোভন রেগে জোরে ধমক দিয়ে বলল, হ্যাঁ স্টুপিড গার্ল, কানে কি কথা যায় না? নাকি নাটক করছো?
ফুপিয়ে উঠল মেঘলা, কিছু বলল না। বাইরে থেকে এখন একটু বেশি আওয়াজ আসছে, তাই শোভন এখানে আর না দাঁড়িয়ে বাইরের দিকে গেল, কেন ট্রেন থামলো তা জানতে। গুটি গুটি পায়ে শোভনের পিছু পিছু মেঘলাও এলো, তবে আড়ালে দাঁড়ালো ঝড়ের তাণ্ডব অনেকটা কমেছে। বাইরে এসে জানতে পারল সামনের ট্রেন লাইনে বড় বড় গাছ ভেঙে পড়েছে। তাদেরকে কর্তৃপক্ষ এখানেই থামিয়েছে। তবে এটাও একটা স্টেশন। কিছুক্ষণ আগে মধ্যবয়স্ক একজন ছেলের সাথে পুলিশের মারামারি হয়েছে এখানে। পুলিশ তাকে ধরে নিয়ে গেছে, তারই হট্টগোল ছিল। কানাঘুষায় ছেলেটির নামও জানতে পারল মেঘলা। যা ভেবেছিল তাই হয়েছে, তবে আল্লাহর রহমতে বেঁচে গেছে এই যাত্রায়। কিন্তু এখন এত রাতে কোথায় যাবে মেঘলা? এখানে তো কিছুই চেনে না। তাও ব্যাগটা নিয়ে ট্রেনের বাইরে বেরিয়ে আসে। প্রায় সবাই বেরিয়ে গেছে, এখান থেকে বিপদ বাড়িয়ে লাভ নেই। শোভন রাগে রেডি করছে। প্রথমত ওর এই ট্রেনে আসার কোনো ইচ্ছে ছিল না, ফ্লাইট মিস হয়েছে তাই ট্রেনে এসেছে। এখন আবার মাঝরাতে উটকো ঝামেলা। ট্রেনে আবার মেঘলা নামক মেয়েটার কারণে রাগে মাথায় রক্ত উঠে আছে। এখানে নেটওয়ার্ক অনেক স্লো, কিছুতেই কাউকে ফোন করতে পারছে না। ব্রিফকেসটা টেনে বাইরে এলো শোভন। তখনই বাইরে মেঘলার সাথে চোখাচোখি হলো। মেয়েটাকে দেখলেই বিরক্ত লাগে শোভনের, কারণ অজানা। মেঘলা মাথা নিচু করে এদিক ওদিক চোখ বুলায়। সবার মাঝে ওই হয়তো এমন অসহায় যার এই দুনিয়ায় কেউ নেই। দীর্ঘশ্বাস ফেলে সামনে হাঁটা দিল মেঘলা। প্রায় স্টেশনের মাঝ বরাবর আসতেই চায়ের টঙে কয়েকটা ছেলে দেখতে পেল এদিকটায় এত মানুষ নেই। মেঘলা সেদিকে ভ্রুক্ষেপ না করে সামনে হাঁটা দিবে, তখনই লক্ষ্য করল একটা ছেলে এদিকেই এগিয়ে আসছে। মেঘলা পিছনে তাকিয়ে দেখল শোভন কাউকে ফোন করছে। শোভনকে দেখে মেঘলার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে ওঠে। এখানে আর দাঁড়ায় না, ছুটে শোভনের পাশে গিয়ে দাঁড়ায়। শোভন মেঘলাকে দেখে মুখে বিরক্ত ফুটিয়ে বলল, এই স্টুপিড মেয়ে, এখানে ছুটে আসলে কেন? মেঘলা একবার ছেলেটার দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে বলল, ডাক্তার সাহেব, আপনার সাথে আমায় নিবেন? আমি খুব একা, প্রমিস করছি ঢাকা গেলে আপনার মুখোমুখিও আর হব না। শোভন বিরক্ত হলো মেঘলার কথায়। মেয়েটা কি বলছে? মাথাটা একেবারে গেছে নাকি? এই ইরিটেটেড মেয়েকে শোভন সাথে নিবে? কখনোই না। শোভন রেগে বলে, হোয়াট ডিড ইউ সে? আমি তোমাকে আমার সাথে নিব? কখনোই না। ম্যানার্সলেস স্টুপিড গার্ল কোথা থেকে আবার পালিয়ে এসেছো? যত সব উটকো ঝামেলা। সরো আমার চোখের সামনে থেকে, জাস্ট গেট লস্ট। শোভনের কথায় বেশ অবাক হলো মেঘলা। এত নির্দয় মানুষ হয়? আজকাল মানুষ বড়ই স্বার্থপর। মেঘলা আবার বলে, প্লিজ ডাক্তার সাহেব, আমাকে সাথে নিন না। এত স্বার্থপর কেন হচ্ছেন? একা একটা মেয়ে সাহায্য চাইছে, আপনি সাহায্য করবেন না? ওই ছেলেগুলোকে কেমন বাজে দেখতে, আমাকে একা পেলে হয়তো নরক পিশাচের মতো খুপলে খাবে। প্লিজ আমাকে একটু সাহায্য করুন। বলতে বলতে মেঘলা ফুপিয়ে উঠল, কিন্তু তাতে শোভনের কোনো ভ্রুক্ষেপ নেই। শোভন নিচের ব্রিফকেস ওঠাতে ওঠাতে বলে, এই পুরো ট্রেনে অনেক মানুষ আছে, যাও না, তারা তোমায় সাহায্য করতেও পারে। প্লিজ আমার চোখের সামনে থেকে সরো তুমি, মেয়ে একটা ঝামেলা। বলে সামনে হাঁটা ধরে। শোভনের যাওয়ার দিকে মেঘলা তাকিয়ে থাকে। কি পাষাণ লোকটা! শোভন যাওয়ার পর অনেকেই বলেছে ওর সাহায্য করতে, কিন্তু যে যার মতো চলে গেছে। প্রায় স্টেশন ফাঁকা হয়ে গেছে, কয়েকটা লোক শুধু দাঁড়িয়ে আছে। শোভনও নেই, আশেপাশে হয়তো চলে গেছে। মেঘলা অশ্রুসিক্ত চোখের সামনে হাঁটা দেয়। কিছু করার নেই, যার এই পৃথিবীতে বাবা মা নেই তার হয়তো কেউ নেই। সামনে যেতেই আবার ছেলেগুলো ঘিরে ধরে ওকে। ছেলেগুলোর ঠোঁটে বিচ্ছিরি হাসি কিভাবে বাঁচবে এখন? আশেপাশে তাকিয়ে দেখলো স্টেশনের এদিকটায় একটা চায়ের টং ছাড়া কিছুই নেই। চায়ের টংটাতেও বয়স্ক লোক এপাশ ওপাশ ঘুরে শুয়ে আছে। নরপিশাচগুলোর হাত থেকে তাহলে আর রক্ষা পাবে না? দুনিয়া বড়ই স্বার্থপর, সবাই নিজেরটা ভাবে। চাতক পাখির ন্যায় ছোটাছুটি করছে মেঘলা। তখনই ওখান থেকে একটা ছেলে এসে শাড়ির আঁচল ধরে টান দেয়। মেঘলা শাড়িটা ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু এতগুলো ছেলের সাথে কি একটা মেয়ে পেরে উঠতে পারে? মেঘলা শাড়ি ছাড়ছে না, তাই ছেলেটা পকেট থেকে ছুরি বের করে হাতে কয়েকবার ছুরি চালায়। রক্তাক্ত হয়ে উঠেছে, তাও নিচের শক্তি দিয়ে শাড়ি ধরে রেখেছে। মেঘলার নিষ্পাপ আঁখি যুগল দিয়ে মুক্তার ন্যায় পানি গড়িয়ে পড়ছে বাঁচার জন্য।
চাতক পাখির ন্যায় হয়ে উঠেছে নিজের প্রাণ, তাও সতীত্ব ধ্বংস হতে দিবে না। কিন্তু কি করে? হয়তো সত্যিই এখানে সব শেষ। আকাশ তখনও মেঘাচ্ছন্ন, ঝড় হচ্ছে, উগ্র ঝড়, সব যেন এখনই ধ্বংস করে দিবে। প্রকৃতির এমন বিধ্বংসী রূপ কোনো বড় কিছু জানান দিচ্ছে যেন। এই বুঝি কিছু ধ্বংস ঘটে গেল। প্রকৃতির এমন কর্কশ ধ্বনির সাথে মেঘলার চাতক পাখির ন্যায় বাঁচার জন্য উগ্র কণ্ঠে চেঁচানোটা মিশ্রিত হয়ে পরিবেশ আরো ক্রুদ্ধ করে তুলেছে। রক্তাক্ত হাতে এখনো বাঁচার চেষ্টা করছে মেঘলা। গলার হাতে আঁচড়ের দাগ ছেলেগুলো হাত দিয়ে আঁচড় দিয়েছে। প্রাণপণ চেষ্টা করেছে মেঘলা। শাড়ি খামছে ধরে আছে এখনো, শাড়ি খুলতে পারেনি। মেঘলা রক্তাক্ত হাতে শক্তি দিয়ে ধরে আছে। হঠাৎ করে সকল শক্তি দিয়ে শাড়িতে হাত দেওয়া ছেলেটাকে ধাক্কা দিয়ে হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে তেজি কণ্ঠে বলে, যেতে দে আমাকে, নয়তো এক্ষুনি এক একটাকে মেরে দিব। কি ভেবেছিস একা বলে পার পেয়ে যাবি? সব মেয়েকে এক ভাবিস না, যে ভয়ে গুটিয়ে নিজের সতীত্ব হরণ করতে দেখব। কেমন রে তোরা? ঘরে মা বোন নেই তোদের? মেঘলার কথা শুনে সেখান থেকে একটা ছেলে বিচ্ছিরি হাসি দিয়ে বলে, বাহ, মুখে বুলি আছে দেখছি। ব্যাপার না, এখনই সব ভেঙে দিব। বলেই পাশের জনকে ইশারা করতেই পাশের ছেলেটি এসে মেঘলার কোমরে হাত দিবে, তখনই কেউ ছেলেটির হাতে মোটা লাঠি দিয়ে বাড়ি দিয়ে মেঘলার হাত ধরে। হঠাৎ কেউ হাত ধরায় ভয় পেয়ে যায়। মেঘলা পরক্ষণে তাকিয়ে দেখে শোভন দাঁড়িয়ে আছে। শোভনকে দেখে কিছুটা হাসির রেশ ফুটে ওঠে মেঘলার ঠোঁটে। নিজের জমিয়ে রাখা আবেগগুলো উপচে পড়ে, যেন নিজেকে আর শান্ত রাখতে পারল না মেঘলা। শোভনকে জড়িয়ে ধরতে গিয়েও থেমে যায়, শান্ত হয়ে দাঁড়ায়। ততক্ষণে আর একটা ছেলে এসে শোভনকে মারবে, সেই ছেলের কলার ধরে জোরে পেটে লাথি দিয়ে হাতে থাকা লাঠিটা মেঘলার হাতে দিয়ে বলে, মারো এদের মেঘলা। অবাক নয়নে শোভনের দিকে তাকায় মেঘলা। ততক্ষণে আর একটা ছেলে পিছন থেকে মেঘলাকে ধরবে, সে ছেলেকে শোভন চড়ে থাপ্পড় মেরে রেগে মেঘলাকে বলে, আমি কি বলছি শুনতে পাচ্ছ না তুমি? মারো ওদের। এখনো মেঘলা দাঁড়িয়ে আছে, ঘাবড়ে যাচ্ছে যেন শোভন আবার ক্রুদ্ধ কণ্ঠে বলে, টেক ইট অ্যান্ড হিট ফাস্ট। হেমে শুনতে পাও না তুমি? মারো এদের, একটাকেও ছাড়বে না। এমনভাবে মারবে যেন দ্বিতীয়বার কোনো মেয়ের দিকে এমন পৈশাচিক চাহনি দিতেও আত্মা কেঁপে ওঠে। শোভনের কথায় লাঠিটা হাতে নেয় মেঘলা। ছেলেগুলো ওর ঘাড়ে গলায় হাতে আঁচড় দিয়েছে। তখনকার কথা ভাবতেই শরীর রাগে রিরি করে ওঠে। লাঠিটা নিয়ে ছেলেগুলোকে মারতে থাকে, সর্বশক্তি দিয়ে পাঁচজনকেই মারছে। ছেলেগুলো রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে। ক্লান্ত হয়ে মেঘলা লাঠি রেখে ডুকরে কেঁদে ওঠে। সারা জীবনটা বুঝি ওর এমন কাঁদতে কাঁদতেই পার হবে। এমন কেন জীবনটা? শোভন মেঘলার সামনে এসে বাহু চেপে ঠিকমতো বসায়। মেঘলা এখনো কাঁদছে। আজ হয়তো শোভন না এলে এখানেই শেষ হয়ে যেত সব। তখন হয়তো মরা ছাড়া আর কোনো উপায় থাকতো না। শোভন আড়ষ্ট হয়ে বলল, সরি তোমাকে তখন একা ফেলে যাওয়ার জন্য। তখন ঝামেলার জন্য মাথাটা বিগড়েছিল। কিছু বলল না মেঘলা, কিন্তু থেমে গেল। দুজনের মাঝেই এখন পিন পতন নীরবতা। নীরবতা বিচ্ছিন্ন করে তাচ্ছিল্য হেসে মেঘলা বলে, সরি সরি প্রয়োজন নেই ডাক্তার সাহেব। আমার মতো একটা মেয়ের জন্য যে দ্বিতীয়বার এসেছেন, এটাই অনেক। শোভন নিজের ব্রিফকেস থেকে ফার্স্ট এইড বক্স বের করে মেঘলার হাত স্যাফরন দিয়ে পরিষ্কার করতে করতে বলে, অ্যাড্রেস দাও তোমার। এত রাতে এখানে হয়তো গাড়ি পাবো না। সামনে একটু হেঁটে দেখি হোটেল বা কিছু আছে নাকি। রাতটুকুর জন্য সকালে আমার গাড়ি আসবে, তখন তোমাকে পৌঁছে দিব। তোমার যে অবস্থা, একা হয়তো যেতেও পারবে না। মেঘলা বেশ অবাক হয়ে শোভনের দিকে তাকালো। অনেকটা সামনেই বসে ওর হাত আর গলার দাগগুলোতে মলম লাগাচ্ছে। মেঘলা কিছুক্ষণ চুপ থেকে স্মিত কণ্ঠে বলল, ঠিকানা আপনি আমাকে ঢাকা অব্দি পৌঁছে দিলেই হবে। শোভন এবার চটে যায়। মেয়েটা বড্ড ফাজিল তো। দেখলো তো গ্রাম থেকে এসেছে, তাও বিয়ের পোশাকে পালিয়ে যে এসেছে এটাতে কোনো সন্দেহ নেই শোভনের। তাহলে ঢাকা কেন যাবে বাড়ি না গিয়ে? শোভন রূঢ় কণ্ঠে বলে, গ্রামে নিজের বাড়ি না গিয়ে ঢাকা যাবে কেন? অ্যাড্রেস দাও। তোমার বাড়ি কোথায়? বাবা মা তোমার জন্য চিন্তা করছে না? কেমন মেয়ে তুমি? বাবা মায়ের ইচ্ছের দাম না দিয়ে এমন বিয়ের সাজে পালালে? বাজে স্টুপিড মেয়ে একটা। মেঘলা তাচ্ছিল্য হেসে বলে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার।
বলেই মাথা নোয়ালো মেঘলা। ব্যাপারটা শোভন বুঝল না, মেয়েটা কি উদ্দেশ্য করতে চাইলো। মেয়েটা এমন কেন? মেয়েটা বেশ রহস্যময়। হাতটা ব্যান্ডেজ করে ব্রিফকেসে ফার্স্ট এইড বক্সে রাখতে রাখতে শোভন ভ্রু উঁচিয়ে বলে, হোয়াট ডিড ইউ সে? মেঘলা তাচ্ছিল্য সুরে বলে, বাজে মেয়ে, কাউকে না জেনে সবটা বিচার করবেন না ডাক্তার সাহেব। আর আমার জন্য চিন্তা করার মতো কেউ নেই। বলে কোনো মতে ওঠার চেষ্টা করলো শোভন। ততক্ষণে উঠে বাহু চেপে ধরে উঠাতে সাহায্য করতে করতে বলে, মানে বুঝলাম না। মেঘলা শোভনের দিকে তাকিয়ে কম্পিত কণ্ঠে বলে, মা নেই আর বাবা থেকেও নেই। বলতে বলতে এক ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল স্টেশনের কৃত্রিম মাটিতে। শোভন অবাক নয়নে মেঘলার দিকে তাকায়। মেঘলা মিষ্টি একটা হাসি দিয়ে বলে, এখানেই দাঁড়িয়ে থাকবেন ডাক্তার সাহেব? চলুন সামনে এগোই। শোভন সম্মতি জানিয়ে সামনে পা বাড়ায়। মেয়েটার ব্যাপারে এখনো খোলসা হতে পারল না শোভন। মেয়েটার যদি বাবা মা নাই থেকে থাকে তাহলে এতদিন কোথায় ছিল, কার কাছে ছিল, কেই বা বিয়ে দিতে চেয়েছিল, আর কেনই বা পালালো। কিছুক্ষণ এসব ভাবল শোভন, পরক্ষণে নিজের উপরই বিরক্ত হলো। কেন ভাবছে এই স্টুপিড মেয়েটার জন্য? হয়তো কেউ ভালোর জন্যই বিয়ে দিতে চেয়েছিল। পালিয়ে এসেছে ভাবল শোভন। দুজনে হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা পথ এসে পড়েছে। বসার মতো কোনো জায়গা, হোটেল বা রেস্টুরেন্ট কিছুই পেল না। আর এত রাতে কেই বা খোলা রাখবে? গ্রামের মাঝপথ দিয়ে হাঁটছে শোভন। মেঘলা। শোভনের বেশ বিরক্ত লাগছে। মেয়েটার জন্য উটকো ঝামেলায় পড়তে হলো। আর মেয়েটাকে একা ছেড়ে দিলে আবার কি না কি হয়ে যেত। প্রায় অনেকক্ষণ হেঁটে একটা মসজিদ দেখতে পেল। বাইরে বসার অনেক জায়গা রয়েছে। আর এত রাতে নিশ্চয়ই এখানে কেউ আসবে না। শোভন সেদিকে যেতে নিলেই মেঘলা বাধা সেধে বলে, ওখানে যাবেন না ডাক্তার সাহেব, গ্রামের মানুষ দেখলে খারাপ ভাবে। গ্রামে কোনো ছেলে আর মেয়েকে এত রাতে একসাথে তারা ভালো চোখে দেখে না। শোভন বিরক্ত হলো। মেঘলার এমন কথাই কিঞ্চিত রাগ দেখিয়ে বলে, তোমার ইউজলেস কথা তোমার কাছেই রাখো। তোমার যেতে ইচ্ছে হলে আসো, নয়তো এখানে দাঁড়িয়ে থাকো, আমি যাচ্ছি। বলেই মসজিদের বাইরে ইট পাথরের উঁচু কাউচের উপর বসলো। মেঘলা আর কি করবে, না পেরে সেও ওখানে গেল। মেঘলা শোভন পাশাপাশি বসে আছে। দুজনের মাঝেই পিন পতন নীরবতা। হঠাৎই মেঘলা আহ বলে আর্তনাদ করে উঠল। তা শুনে শোভন কিঞ্চিত কণ্ঠে বলল, হোয়াট হ্যাপেন? মেঘলা চোখে হাত দিয়ে ঘষতে ঘষতে বলে, চোখে কিছু একটা পড়েছে। মেঘলার কথায় বিরক্ত হলো শোভন। এই মেয়ের কিছু না কিছু হয়েই থাকে, সত্যি স্টুপিড মেয়ে একটা। শোভন বিরক্ত নিয়ে বলে, স্টুপিড মেয়ে একটা। দেখি, সামনে এসো, দেখতে দাও। মেঘলা একটু শোভনের দিকে ঘুরে বসে। শোভন মোবাইলের ফ্ল্যাশ অন করে চোখ দেখল, তখনই পেছন থেকে খাকারি দিয়ে কেউ বলে ওঠে, এই ছেলে মেয়ে এখানে কি করছো? হঠাৎ কারো কণ্ঠে দুজনেই ছিটকে সরে গেল। সামনে তাকিয়ে দেখে একজন লোক দাঁড়িয়ে আছে। দেখে মনে হলো মসজিদেরই ইমাম হয়তো। মেঘলা ভয়ে ঢোক গিলল। শোভন তার দিকে এগিয়ে গিয়ে বলে, আমরা ট্রেন যাত্রী, ট্রেন নষ্ট হয়ে গেছে, তাই বসেছিলাম, ভোরের আলো ফুটতেই চলে যাব। ইমাম মেঘলাকে একবার পরখ করে রাগী কণ্ঠে বলে, মায়াডারে মনে হইতেছে বাকায়া লই আইছো। তা বিয়ে শাদী করছো নাকি বিয়া ছাড়াই ফষ্টি নষ্টি করতেছো? ইমামের কথায় চটে গেল শোভন। একজন মানুষ না জেনে এত মন্তব্য কি করে করে? শোভন কণ্ঠে গাম্ভীর্য ফুটিয়ে তুলে বলে, আপনি ভুল ভাবছেন হুজুর, ও আমার কেউ না। ঝড়ের জন্য ট্রেন লাইনে গাছ পড়েছে, ট্রেন সামনে যাবে না। আর মেয়েটা একা, আমিও ঢাকা যাব, মেয়েটাকে তো আর একা রাত বিরাতে ছেড়ে দিতে পারি না। তা শোভনকে থামিয়ে ইমাম সাহেব বলে, রাখো তোমার মিথ্যে কথা। তোমাদের শহরের ছেলে মেয়েদের কাম জানা আছে। এত রাতে দুজন পোলা মাইয়া মসজিদের সামনে একা, না না, এই অনর্থ আমি মানতে পারুম না। ইমাম সাহেবের কথায় আরো রেগে গেল শোভন। এতক্ষণে আরো দুজন এসেছে, সেই দুজনও একই কথা বলছে। মেঘলা এই ভয়টাই পেয়েছিল, চুপ থাকলে হবে না, তা মুখ খুলল। হুজুর, সত্যি বিপদে পড়েছে আমরা। মেঘলাকে থামিয়ে আরেকজন বলে। মেঘলা শুকনো ঢোক গিলে বলে, দয়া করে এমনটা করবেন না, সত্যি আমরা বিপদে পড়ে এসেছি, ছেড়ে দিন আমাদের। শোভনের রাগ হচ্ছে এই মেয়ের উপর। এই মেয়ের জন্যই আজ এমন সমস্যার সম্মুখীন হতে হলো। হুজুর রেগে বলে, না, মোরলের কাছে নিয়ে যাবো। আমাকে গ্রামে এমন অন্যায় মানবো না।
শোভনের রাগে শরীর রিরি করছে, তাও নিজেকে যথাসাধ্য শান্ত রেখে বলে, প্লিজ এমনটা করবেন না। আমি একজন ডক্টর, এসব মানুষ জানাজানি হলে আমার রেপুটেশন খারাপ হয়ে যাবে। প্লিজ আমাদের যেতে দিন, সত্যি এখানে বিপদে পড়ে এসেছি। হুজুর কিছুক্ষণ ভেবে গলা উঁচিয়ে বলে, না, এমনি সাইডে দিতে পারি না। আর দেখাই যাইতেছে মাইয়া ভাগাইয়া নিয়ে আইসো। গ্রামে রাত বিরাইতে পোলা মাইয়ার লগে দেখি বিয়া দেওয়া হয়, তাই তোমাকে এখন বিয়া করতে হইব, নয়তো আমাকে মোড়ের কাছে নিয়ে যাবো। হুজুরের এমন কথায় মেঘলা আর শোভন যেন আকাশ থেকে পড়ল। শোভন কটমটে চোখে একবার মেঘলার দিকে তাকায়, তারপর হুজুরের দিকে তাকিয়ে রেগে দুজনেই একসাথে বলল, বিয়ে ইম্পসিবল। আধার আচ্ছন্ন ঝড় বদলার রাত পেরিয়ে আবছা ভোরের আলো ফুটেছে তখন। আবছা আলো, আবছা আধার, আহা কি সুন্দর! আলো আধারের ভিড় জমেছে আকাশে। প্রভাত বেলার স্বচ্ছ মিষ্টি হাওয়া মন প্রাণ জুড়িয়ে যায় এমন। পাখিরা নীড় ছেড়ে বেরিয়ে গাছের ডালে বসে ডানা চাপটালো দুবার। এতক্ষণ যেন কোনো বন্দিখানায় ওকে আটকে রাখা হয়েছিল, এখন মুক্ত হয়ে আনন্দ পেল, মহা আনন্দ। উড়ে গেল আকাশে, ছুটবে এখন স্বাধীন হয়ে। তার আবার পিছুটান কোথায়? সে তো মুক্ত পাখি। মাথা নইয়ে বসে আছে মেঘলা। শোভন কথা বলছে হুজুরদের সাথে। খানিকক্ষণ আগে শুভ পরিণয় ঘটল দুইজনের। এই পরিণয় কি দুটো মনের হয়েছে? না, শুধু দুটো নামেরই পরিণয় ঘটল। ওদের কাছে তো এই পবিত্র বন্ধনটা খুবই তুচ্ছ। দুজনই দুই প্রান্তের, একজন কঠিন তো আর একজন তরল। কারো কাছেই কারো মূল্য নেই, হবেই বা কি করে? এইটুকু দেখায় কি মনের মিল ঘটে? হুজুরের সাথে কথা বলে মসজিদের বাইরে আসলো শোভন। শোভনকে দেখে কাউস থেকে নেমে দাঁড়ালো মেঘলা। শোভনকে কিছু বলবে এর আগেই শোভন শক্ত কণ্ঠে বলল, বিয়ে করেছি বলে বউ হিসেবে মেনে নিব তোমার মতো থার্ড ক্লাস মেয়েকে, এটা ভেবো না। আজ তোমার জন্যই সব হলো, তুমি এর জন্য তাই। তোমাদের মতো মেয়েদের কাজই ছেলেদের ফাঁদে ফেলে বিয়ে করায়। তুমি যদি ভেবে থাকো তোমায় আমি নিয়ে যাব, তাহলে শুনে রাখো মেয়ে, সেগুড়ে বালি। শুনো মেয়ে, এখন থেকে তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়, আর জীবনেও আমার চোখের সামনে আসবে না তুমি। বলে উল্টো পথে হাঁটা দেয় শোভন। মেঘলা এবার চটে গেল, কি বলে এই ছেলে? ও তো কাল বলেছিল ওকে এখানে না বসতে। মেঘলা শোভনের দিকে তেড়ে যেতে নিয়েও থেমে যায়। ইচ্ছে করছে না ঝগড়া করতে, সেরকম মন মানসিকতা নেই। ও ক্লান্ত, খুব বেশি ক্লান্ত, কিন্তু এখানে আর থাকা যাবে না। তাই ও উল্টো পথে হাঁটা দেয়। অদ্ভুত ব্যাপার, দুজনের নামটা একসাথে জুড়ে গেছে, কিন্তু দুজন দুই পথের পথিক। হবে কি তাদের মিল? ঘটবে কি দুটি মনের মিলন? দীর্ঘ 2 ঘন্টা বাদ ঢাকা নামক কাঙ্ক্ষিত গন্তব্যে পা রাখল মেঘলা। কি সুন্দর সবকিছু স্বাধীনভাবে চলছে, বেপরোয়া হয়ে ছুটছে। আচ্ছা, ও কি এমন স্বাধীনভাবে চলতে পারবে, নাকি আবার সেই, না না, সেই কালো স্মৃতি আর মনে রাখবে না মেঘলা। জীবনের কালো অধ্যায় মুছে এবার সে এগোবে। কি অদ্ভুত জীবনের নিয়ম, কি অদ্ভুত নিয়তি। বিয়ে থেকে পালিয়েছে, অথচ মাঝ রাস্তায় সত্যিই বিয়ে হয়ে গেল। এটাই বুঝি তাকদীর, এটাই বুঝি নিয়তি। শোভন হয়তো কালো অধ্যায় ভেবে এই অদ্ভুত বিয়েটা ঢাকা দিয়ে দিয়েছে, কিন্তু মেঘলা, ও কি ভুলতে পারবে? মেঘলার মনে যে গেঁথে গেছে, ও তো পবিত্র সম্পর্কে বিশ্বাসী। আচ্ছা, বিয়ে নামক বন্ধনটা কি ভোলা যায় এতই সহজ? আকাশটা আবার আধারে ঘনিয়ে যাচ্ছে, এই বুঝি বৃষ্টি নামবে। মেঘলা ধানমন্ডি নামক এলাকায় আসলো মাত্র। এই শহরটা ওর চেনা, মামার বাড়িতে আসতো প্রায়ই, কিন্তু এখন সে যাবে না। সে ওখানে গিয়ে অন্যের ঘাড়ে ঝামেলা হবে। কিন্তু শরীরটা আর চলছে না, তাই একটা ইটের কাউচে বসে আকাশ পানে তাকালো মেঘলা। কাকটা কাকা করে হাঁক ছেড়ে একটা গাছের ডালে বসলো। কাকটা 2-3 বার শরীর ঝেড়ে মুখ দিয়ে দুপাশের ডানা চুলকিয়ে এদিক ওদিক তাকালো, তারপর আবার কাকা করতে করতে উড়ে গেল। হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। নেমে সেই লাল শাড়িটা স্যাঁতসেঁতে ভিজে গেল। সেদিকে ভ্রুক্ষেপ করলো না মেঘলা। এই বৃষ্টির ফোঁটাগুলো ওর একাকিত্বতে মোচন করছে, তার একাকিত্বের সঙ্গ দিচ্ছে। নয়তো এই শহরে আছে কে ওর? এই মেয়ে, ভিজছ কেন? ঠান্ডা লেগে যাবে তো। হঠাৎ অচেনা মেয়েলি কণ্ঠে পাশ ফিরে তাকালো মেঘলা। একটা মেয়ে দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে, এবং সে ছাতা দিয়ে ওকেও ঢেকে রেখেছে। মেঘলা মেয়েটার কথাই ইতস্তত হয়ে বলল, এখনই বসেছিলাম, কিন্তু বৃষ্টি এসে ভিজিয়ে দিল।
মেয়েটা ভ্রু কুঁচকে মেঘলাকে পরখ করে বলল, বাড়ি কোথায় তোমার? আর এই বিয়ের শাড়ি পরে এখানে কি করছো? মেঘলা কৃত্রিম হেসে বলল, আমি ঢাকা আসলাম সবে, এখানে আমার কেউ নেই। বৃষ্টিটা থেমে গেলে আশেপাশে একটা থাকার জন্য রুম খুঁজবো। বেশ অবাক হলো মেঘলার কথায় মেয়েটি। মেয়েটি বলে, তুমি একা? তোমার সাথে কেউ নেই? মেঘলা আনমনে বলে, একা, কেউ নেই আমার। আচ্ছা, এখানে কোথায় ভালো ঘর পাওয়া যায় তুমি জানো? আমার একটা ঘরের খুব প্রয়োজন। মেয়েটি আর প্রশ্ন করলো না, কিছু একটা ভেবে মেঘলার কাছে গিয়ে হাত ধরে বলে, চলো আমার সাথে। বলেই হাত ধরে হাঁটতে থাকে। মেঘলা বেশ ইতস্তত হয়ে যায়, এই মেয়ে আবার কোথায় নিয়ে যাচ্ছে। মেঘলা কিছু বলবে এর আগে মেয়েটি থামিয়ে বলে, ভয় নেই, আমার সাথে আসতে পারো তুমি। আমার ফ্ল্যাটে একটা রুম খালি আছে, তুমি আমার সাথে থাকতে পারো। অবাক হলো মেঘলা, আজকাল এমন মানুষও আছে। গাড়ির ফ্রন্ট সিটে মেঘলাকে বসিয়ে ড্রাইভিং সিটে বসলো মেয়েটি। তারপর গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, মনে তো হচ্ছে বিয়ে থেকে পালিয়ে এসেছো। তা তোমার প্যারেন্টস চিন্তা করছে না? মেঘলা তাচ্ছিল্য হেসে বলে, কেউ নেই আমার। মেয়েটি কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে মিনিয়ে বলে, সরি, আমি বুঝতে পারিনি। কোথায় থাকতে তুমি? আর পালিয়েছো কেন? মেঘলা এড়িয়ে গেল কথা পাল্টানোর জন্য বলল, আপনি আমাকে না জেনেই নিজের ফ্ল্যাটে নিয়ে যাচ্ছেন কেন? মেয়েটি মুচকি হেসে বলল, কিছু কিছু মানুষকে জানার জন্য তার সবটা জানতে হয় না, মুখ দেখেই বোঝা যায়। তা কি করবে ভাবছো? মেঘলা মেয়েটির দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, দেখি একটা জব পাওয়া যায় কিনা। নার্সিং কোর্স করছিলাম, কোনো হসপিটালে নার্স হিসেবে দেখি জব পাই কিনা, নয়তো অন্য কিছু ভাবতে হবে। মেয়েটি হেসে বলে, ও গ্রেট, আমার ফ্রেন্ড এর হসপিটাল আছে, তুমি চাইলে সেখানে কথা বলে দেখতে পারি। ওরা কথা বলতে বলতে মেয়েটির বাড়ির সামনে এসে গাড়ি থামে। গাড়ি পার্ক করে দুজনেই নামে গাড়ি থেকে। মেঘলা আবেগপ্রবণ হয়ে মেয়েটিকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ আপু, তুমি একটা অচেনা মেয়ের জন্য এত কিছু ভাবছো। আমার এত উপকার করার জন্য ধন্যবাদ তোমায়। মেয়েটি মলিন হেসে বলে, আপু বলছো, আবার ধন্যবাদও দিচ্ছ। কারো জন্য যে কিছু করতে পারছি এটাই আমার কাছে অনেক। কিন্তু এখানে জানতে পারলাম না আমি পালিয়েছো কেন? মেয়েটির কথায় মেঘলা মুখ মলিন করে বলে, চাচি জোর করে বিয়ে দিচ্ছিল, সেখান থেকেই পালিয়ে এসেছি। মেয়েটি কিছু একটা ভেবে বলে, শুধু এই কারণ নাকি? মেয়েটিকে থামিয়ে মেঘলা কথা এড়ানোর জন্য বলে, তোমার নামটাই তো জানা হয়নি আপু, তোমার নাম কি? মেয়েটি ব্যাপারটা বুঝতে পারে, পরক্ষণে হেসে বলে, আহানা। তোমার নাম কি? মেঘলা মুচকি হেসে তার নামটি বলে। এখানে তো আসলো মেঘলা, কিন্তু সত্যিই কি মুক্তভাবে বাঁচতে পারবে? পালিয়ে পালিয়ে আর কত দিন কাটাবে? সে যদি ওর মুখোমুখি হয় আর তো তখন কিছু করার থাকবে না, আবার তার খাঁচায় আটকে রাখবে। প্রায় অনেকক্ষণ কেটে গেছে, রাত তখন 10টা বাজে। ফুরফুরে হয়ে সোফায় বসে আহানার সাথে আড্ডা দিচ্ছে মেঘলা। প্রায় বছর খানেক পর এমন কারোর সাথে কথা বলছে। আহানার সেই বন্ধু আসবে, আহানা আসতে বলেছে মেঘলার ব্যাপারে কথা বলার জন্য। তার জন্যই দুজনে এখানে বসে আছে। হঠাৎই মেঘলার মনটা ভার হয়ে আসে। যতই ভুলে থাকার চেষ্টা করুক, দিন শেষে একবার হলেও বিয়ে নামক কথাটা মনে পড়বেই। তা ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল মেঘলা। হঠাৎ ডোরবেলের আওয়াজে ধ্যান ভাঙে দুজনের। আহানা হেসে বলে, হয়তো এসে পড়েছো, আমি দেখছি। বলে উঠতে নিলেই মেঘলা বলে, আমি দেখছি, তুমি বসো। বলে ও নিচে উঠে দরজা খুলতেই চমকে উঠে কিঞ্চিত গলা উঁচিয়ে বলে, আপনি? হঠাৎ অনাকাঙ্ক্ষিত তাজ্জব বনে গেল যেন দুজনে। কোনোভাবেই কেউ কারো চোখে আস্থা করতে পারছে না। আচ্ছা, ভ্রম নয় তো? কিন্তু সব রেখে সেই অনাকাঙ্ক্ষিত মানুষকেই দেখবে কেন? দরজার এপাশে এবং ওপাশে দুজনই ভাবনার জগৎ বুনছে। হঠাৎ তখনই দুজনের ভাবনায় ফোড়ন কেটে আহানা দরজার সামনে এসে বলে, তোমরা কি দুজন দুজনকে চেনো? না মানে এমন অবাক হয়ে গেলে দুজনেই, তাই বললাম। দরজার ওপাশে শোভন রেগে আহানাকে বলে, আহানা, এই মেয়েটা এখানে কি করছে? আহানা কিঞ্চিত অবাক হয়। একবার মেঘলার দিকে একবার শোভনের দিকে তাকিয়ে বলে, তুই ওকে চিনিস ভাই?
শোভন নিজের রাগটা দমিয়ে রাখে, পরক্ষণে নিজেকে সামলে স্বাভাবিক হয়ে না চেনার ভান করে বলে, না তো, একে আমি চিনবো কি করে? তাই তো জিজ্ঞেস করলাম তোকে। এই মেয়েটা এখানে কি করছে? আর কে এই মেয়ে? আহানা আশ্বস্ত হয়ে বলে, ও, আমি তো ভাবলাম তুই ওকে চিনিস। আচ্ছা আয়, ভেতরে আয় বলছি। শোভন ভেতরে আসলো। শোভনের চেহারাকৃতি স্বাভাবিক থাকলেও মেঘলা এখনো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। শোভন আড়ষ্ট হয়ে তাকালো মেঘলার দিকে। মেয়েটা বাচ্চাদের মতো মুখ করে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে। মেয়েটা এমন কেন? চোখ ফেরালো শোভন। মেঘলার এমন ভাব ভাব বিরক্ত লাগে, বড্ড বিরক্ত। মেঘলা ওখানে দাঁড়ালো না আর, ওর রুমে চলে আসলো। আসার আগে জানতে পারলো শোভনই আহানার বেস্ট ফ্রেন্ড, যাকে আহানা ভাই বলে ডাকে। ওরা বাইরে কথা বলছে, তাই চলে এলো। লোকটাকে ওর প্রথম থেকেই ভয় করে, কেমন কেমন ধমক দেয়। আচ্ছা, ডাক্তারদের কি এমন হওয়া সাজে? আচ্ছা, এমন রাগী ডাক্তারের কাছে কেউ চায়? হার্টের ডাক্তার তাও। এই রাগী ডাক্তারকেই নিয়তি মেঘলার স্বামী বানিয়ে দিল। বারান্দায় এসে বসলো মেঘলা। খাওয়া হয়েছে শোভন আসার আগে। এখন বেশ শান্তি শান্তি লাগছে মেঘলার, মুক্ত লাগছে নিজেকে। কিন্তু জানে না কতদিন এমন শান্তি থাকতে পারবে। যত দিনই হোক, ওই পর্যন্ত না হয় মুক্ত পাখির মতো ডানা মেলে উড়ল, জীবনটা উপভোগ করলো। ক্ষতি কি তাতে? রাতের আকাশটা কি মসৃণ, তবে একটাও তারা নেই। কোনো দিকেই কোনো আলোর রেশ নেই, কেমন আধার আর আধার। ভয় হয় মেঘলার এমন আধার আচ্ছন্ন রাত দেখে। ওর জীবনটাও এমন আধার মাখা। হঠাৎ নিচে চোখ পড়তে সেই অনাকাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পায়। শোভন চলে যাচ্ছে, মাত্র গাড়িতে উঠল। মানুষটি বড়ই অদ্ভুত, দেখলে কেউ বুঝবেই না মানুষটা এত রাগী। কাল রাতের মতোই আজ রাতেও ঝড়ের তাণ্ডব শুরু হলো আবার। মেঘলার মাথায় চিন্তা ভর করলো। আচ্ছা, মানুষটা বাড়ি পৌঁছেছে তো ঠিক মতো? নিষ্পাপ মনের চিন্তা কপালে ফুটে উঠল। বারান্দায় দাঁড়িয়ে থেকে ভিজে যাচ্ছে প্রায়, তাই রুমের দিকে অগ্রসর করল। অদ্ভুত তো, লোকটার জন্য কেন মেঘলার চিন্তা হচ্ছে? নিজের এমন হাস্যকর চিন্তা দেখে হাসল মেঘলা। তাচ্ছিল্য হাসি। বিয়ে নামক বন্ধনটার বুঝি এতই টান? হঠাৎ বউদের মতো চিন্তা ভাবনা আসছে মাথায়। যে বিয়ে কেউ মানেই না, তাই কেউ কারো কথা ভাবাও উচিত না হয়তো। কিন্তু মানে না বললেই কি অমান্য করা যায়? পবিত্র একটা বন্ধন। দীর্ঘশ্বাস চাইল মেঘলা। আচ্ছা, লোকটাও কে কাজ দিবে তো? এই শোভনকে নিয়ে ভরসা নেই মেঘলার। যা রুক্ষতার ব্যবহার, হয়তো ওর কথা শুনলে নাও দিতে পারে। তখন কি করবে? কোথায় কাজ পাবে? আধার কাটেনি এখনো। মিষ্টি আজানের ধ্বনি শোনা যাচ্ছে, দু একটা পাখির কিচির মিচির করছে। কি মিষ্টি ধ্বনি! প্রায় অনেক দিন পর শান্তির ঘুম দিয়েছিল মেঘলা। আজান শুনেই উঠল সবে। নামাজ পড়ে বারান্দায় এসে দাঁড়ালো মেঘলা। সকালের আকাশটা যেন মুগ্ধ। কাল যদি আহানা ওর অ্যাপার্টমেন্টে না নিয়ে আসতো, কাল কোথায় ঘর পেত বা কোথায় থাকতো তা মেঘলার অজানা। আহানা সত্যিই বেশ খোলসা মনের, কিন্তু মেয়েটার মনেও কোনো কষ্ট রয়েছে, তা কাল কথা বলেই বুঝতে পেরেছে। রুম থেকে বেরোলো মেঘলা। কাল ফ্ল্যাটটা ঘুরে দেখেনি। জবটা পেয়ে গেলে থাকার জন্য টাকা দিবে বলেছে মেঘলা। আহানা প্রথমত রাজি হয়নি, তাই মেঘলা বলেছিল চলে যাবে। আহানা এক প্রকার বাধ্য হয়েই রাজি হয়। ফ্ল্যাটটা বেশ বড় আর সুন্দর। এই বড় ফ্ল্যাটটাই আহানা একা থাকতো। ভাবতেই মেঘলা অবাক হচ্ছে। ড্রয়িং রুমে এসে দেখে আহানা আসলো সবে। আহানাকে দেখে মেঘলা মিষ্টি হেসে বলে, উঠেছো? উঠেছে। উনি কাল কিছু বলেছে চাকরির ব্যাপারে? আহানার সাথে কথা বলে জানতে পারলো শোভন প্রথমত রাজি হয়নি। আহানার চোরাচুরিতে রাজি হয়েছে। ওর সহকারী নার্স প্রয়োজন ছিল। সহকারী নার্স হিসেবেই 1 তারিখ থেকে মেঘলাকে জয়েন করতে বলেছে। আহানার জন্য তাড়াতাড়ি চাকরিটা হয়ে গেল, নয়তো অন্য কোনো হসপিটাল হলে বেশ বেগ পেতে হতো। আর চাকরি হতো কিনা তাও অজানা ছিল মেঘলার। কিন্তু শোভনের সহকারী নার্স হিসেবে জয়েন করবে, তা শুনেই ভয় করছে মেঘলার। এই ছেলে থেকে কতবার ধমক খেতে হবে কে জানে। আহানা মেয়েটা বেশ মিশুক আর পরিপাটি। দেখতে কিছুটা শোভনের মতো চেহারার, আকার আকৃতিও আছে বটে। মেয়েটা প্রায় আপন মনে কিছু ভাবে। মেঘলা জিজ্ঞেস করলে কিছু না বলে, এড়িয়ে যায়।
আহানার কাছেও মেঘলাকে খুব বেশি ভালো লাগে। মেয়েটার বয়স 22 কি 23 হলেও স্বভাব বাচ্চা বাচ্চা, চশমা পরায় আরও বাচ্চা দেখায়। কথাবার্তা চালচলনও আহানার কাছে মেঘলাকে বাচ্চা মনে হয়। কোনো সিরিয়াস কথা শোনার সময় গোল গোল চাউনি দিয়ে তাকিয়ে থাকে। কথা শুনে কখনো চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, কখনো পিট পিট করে চেয়ে থাকে। একটা কথা বললে বেশ খানিকক্ষণ পর বোধগম্য হয় মেয়েটার। এই মেয়ে নার্সিং কোর্স করলো কি করে, এটাই আহানার বোধগম্য হলো না। চেহারা দেখে যে কেউ মায়ায় পড়ে যাবে। সর্বদা চশমা পরে থাকে আর মনের কথা বেশি সময় মনে রাখতে পারে না, মুখ দিয়ে ফস করে বেরিয়ে যায়। একা থাকলে আহানা বেশি সময় বাইরে বাইরে কাটায়, কিন্তু এখন মেঘলা থাকায় কোথাও গেলেও তাড়াতাড়ি এসে পড়ে। মেঘলা এসেছে 3 দিন হলো। আজ সময় যেমন পলকেই কেটে যায়। আর 5 দিন পর থেকে হসপিটালে জয়েন করবে মেঘলা। এই 3 দিনে শোভন একবার এসেছে, কিন্তু মেঘলার সামনেও যায়নি। দিবার শেষ প্রহর পেরিয়ে গোধূলি, তখন সূর্যাস্তের সময় ঘনিয়ে এসেছে। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে। আধার কমলা রশ্মি আকাশে বিরাজমান অতি সুন্দর সুদৃশ্য যেন কোনো শিল্পী নিজ হাতে এঁকে রেখেছে। কি সুন্দর আল্লাহর সৃষ্টি! হঠাৎ একটা কাক কোথা থেকে ঘুরে ফিরে মুখে করে কিছু নিয়ে এসে উঁচু 12তলা বিল্ডিংয়ের ছাদের রেলিংয়ের উপর বসল সবে। মুখ দিয়ে কিছু একটা এনেছে, সেটা রেলিংয়ের উপর রেখে আবার উড়ে কোথাও গেল। কিছুক্ষণ পর আর একটা ছোট্ট কাককে সাথে নিয়ে এসে নির্দিষ্ট স্থানে বসলো। দেখেই বোঝা যাচ্ছে এই কাকের বাচ্চা হয়তো। কাক দুটো ঠুকরিয়ে ঠুকরে সেই খাবারের টুকরোটা খেলো। খাওয়া শেষ হতেই ছোট কাকটা চলে গেল। সেই কাকের যাওয়ার দিকে তাকিয়ে বড় কাকটা কা কা করে কিছু বলল। হয়তো ছোট কাকটাকে ডাকলো, আসলো না সেই কাকটা। বড় কাকটা এদিক ওদিক তাকিয়ে মুখ দিয়ে নিচের ডানা চুলকে কা কা করতে করতে সেও উড়ে গেল। হয়তো নিচের বাচ্চার খোঁজেই গেল। মহান সৃষ্টিকর্তার সব প্রাণীর মাঝেই মমতা বোধ দিয়ে দিয়েছে। মহান সৃষ্টিকর্তার সৃষ্টি সত্যি সত্যি অসাধারণ। এতক্ষণ ছাদের মাঝখানে দোলনাটাতে বসে দেখছিল মেঘলা। অজান্তেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আহানা এতক্ষণ মেঘলার সাথেই ছিল। বেশ কিছুক্ষণ আগে নিচে গেছে কফি করে আনতে। সন্ধ্যা হয়ে আসছে, আহানাও আসছে না। তাই মেঘলা নিচে যাওয়ার জন্য পা বাড়াবে, তখনই ছাদের দরজার সামনে কারোর সাথে ধাক্কা খেয়ে আহ করে আর্তনাদ করে ওঠে। ভেবেছিল পড়ে গেছে, কিন্তু না, পড়েনি। কেউ ধরে রেখেছে কোমর চাপটে। মেঘলা চোখ খুলে সেই মানুষটিকে দেখে বিস্ময় হয়ে তাকায়। পরপর 2 বার শুকনো ঢোক গিলে আপন মনে বলে, মেঘলা, তুই শেষ। গোধূলির তখন শেষ প্রহর চলছে। আকাশে আলোর রেশ একেবারে নিভে নিভে এসেছে। আরেকটু পর আকাশপানে নেমে আসবে ঘন আধার মাখার রাত। কুম্ভকর্ণের মতো বেপরোয়া ভাব নিয়ে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে শোভন। নিচেই কোমর চেপে বসে আছে মেঘলা। তখন পড়ে যাওয়ার সময় শোভনই ধরেছিল, কিন্তু যখন দেখলো মেঘলা ছিটকে নিচে ফেলে দিয়েছিল, ছিটকে ফেলাই অনেকটা ব্যথা পেয়েছে মেঘলা। মেঘলাকে এমন নিচে পড়ে থাকতে দেখে আহানা এসে বিচলিত হয়ে বলে, আরে কি হলো, তুই পড়লি কি করে? বলেই বাহু চেপে উঠিয়ে দোলনায় নিয়ে বসায়। মেঘলা শোভনের দিকে কটমটে দৃষ্টি দিয়ে তাকিয়ে আহানাকে বলে, এই যে তোমার কুম্ভকর্ণের মতো ভাইটার জন্য চোখ পকেটে নিয়ে ঘুরে, পাশে তাকাইও না। রাগ হলো শোভনের। মেঘলার কথায় এই মেয়েটা সত্যি একটা ঝামেলা, উটকো ঝামেলা। যেখানে চাই ঝামেলা বাঁধায়। নিচে দেখে হাঁটেনি, আবার ওর উপর দোষ চাপাচ্ছে। কত বড় স্টুপিড! শোভন রেগে তেড়ে এসে মেঘলার সামনে দাঁড়িয়ে বলে, ব্যানাসলেস মেয়ে, এত সাহস পাও কি করে আমার ঘাড়ের দোষ চাপাবার? তখন তোমার চোখ কোথায় ছিল? নাকি ছেলে দেখলেই ঘেঁষাঘেঁষি করতে ইচ্ছে করে? শোভনের এমন কথা শুনে এবার আহানার কিঞ্চিত খারাপ লাগলো। শোভনের রাগ সম্পর্কে ওর ধারণা আছে, কিন্তু এইটুকু ব্যাপারে মেঘলার সাথে এমন করে কেন কথা বলবে? এখানে কারোরই দোষ নেই, দুজনেরই বেখেয়াল ছিল। এতদিন মেঘলার সাথে থেকে এটা অন্তত বুঝেছে মেয়েটা খারাপ নয়, বেশ নম্র ভদ্র। মেঘলা কিছু বলবে এর আগেই আহানা মেঘলাকে থামিয়ে শোভনকে উদ্দেশ্য করে বলে ওঠে, আহ ভাই, তুই এমন কথা বলছিস কেন? ও মোটেও এমন নয়। এমন করিস না মেয়েটার সঙ্গে, ও দেখতে পায়নি হয়তো। তারপর একটু থেমে মেঘলাকে বলে,
ব্যথা করছে তোর? মেঘলা তাচ্ছিল্য কণ্ঠে বলে। এইটুকু আমার জন্য কিছু না আপু। আহানা তাও মেঘলার কথায় পাত্তা না দিয়ে চিন্তিত কণ্ঠে বলে। কোমরেও তো ব্যথা পেয়েছিস, আর হাত অনেকটা ছিঁড়ে গেছে। ভেবেছিলাম ছাদে বসে আড্ডা দিব, তাই ওকে আনলাম। ওর সাথে তো তোর কথাই হয়নি, এমনি সময়ও ব্যস্ত থাকে, পাওয়াই যায় না। কিন্তু আজ আসলো, কি হয়ে গেল বলতো? আর তুই ওর কথায় কিছু মনে করিস না, ও এমনই। মেঘলা ইতস্তত হয়ে বলে। আপু আমার কিছু হয়নি, তুমি বিচলিত হইও না, এইটুকু কিছুই না। আমি বরং নিচে চলে যাচ্ছি, তোমরা আড্ডা দাও। আহানা কিঞ্চিত কণ্ঠে চেঁচিয়ে বলে। মোটেও না, তুইও থাকবি। তুই বস, আমি ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসি। বলেই আহানা নিচের দিকে পা বাড়ালো। শোভন বিরক্ত নিয়ে অন্য সাইডে গিয়ে দাঁড়ালো। মেঘলার সামনে দাঁড়ালেই ওর রাগ হয়। এই মেয়েটা যেমন আঠার মতো চিপকেই আছে, সরছেই না। কদিন পর থেকে আবার সারাক্ষণ ওর সাথেই থাকবে ভাবতেই রাগে শরীর রিরি করে উঠছে। মেঘলাকে দেখলেই শোভনের সেদিন রাতের কথা মনে পড়ে রাগ হয়। ও বিয়ে নামক সম্পর্কটা অনেক সম্মান করে, আর ও কখনোই এমনটা চায়নি, আর এমন মেয়েকে তো চাইনি। আর ওর মায়ের কথা ছাড়া কখনো কিছু করেও নি, আর করবেও না। তাই ওই দিন যা হয়েছে ভুলে যেতে চায়, কিন্তু পারছে কই। স্টুপিড মেয়েটা তো ওর সামনেই থাকে, সেই ট্রেনে আসার দিন থেকে চিপকেই আছে যেমন। স্নিগ্ধ বাতাস বইছে, ঢেউ খেলানো চুলগুলো উড়ে বারবার মুখের সামনে চলে আসছে মেঘলার। শোভনের হঠাৎ মেঘলার দিকে তাকায়। মেয়েটার চেহারায় বাচ্চা বাচ্চা একটা ভাব আছে, আর এই বাচ্চা বাচ্চা চেহারা দেখে মানুষ ভালোভাবে মেয়েটাকে, কিন্তু ও তো জানে মেয়েটা আস্ত একটা স্টুপিড। আপদ একটা, যেখানে যায় ঝামেলা নিয়ে যায়। শোভন আপন মনে ভাবল। সেদিক থেকে চোখ সরিয়ে বিড়বিড় করে বলল, স্টুপিড মেয়ে কথাকার। রাউন্ড প্যান্টটা ঠিকমতো পরে চশমাটা একটু ঠেলে দেয়। তখনই শোভনের সাথে চোখাচোখি হয়। শোভন একরাশ বিরক্তি নিয়ে চোখ সরায়। এই মেয়েকে একটুও সহ্য হয় না ওর। ব্যাপারটা বেশ অদ্ভুত। সামনে থাকা ব্যক্তিটি ওর স্বামী, অথচ কেউ কাউকে সহ্য করতে পারে না। ওদের দেখলে কেউ বলবেই না ওরা স্বামী স্ত্রী। আহানাও জানে না। আড়ষ্ট হয়ে শোভনের দিকে তাকালো মেঘলা। ছাদের লালচে নীলচে আলো ওর মুখে এসে পড়ছে। মুখে কিছুটা খোঁচা খোঁচা দাড়ি উঠেছে। মেঘলা একটা ব্যাপার লক্ষ্য করলো, ক্লিন শেভে অতটা ভালো লাগে না শোভনকে। এখনই বেশি ভালো লাগছে আগের থেকে। শোভন উজ্জ্বল শ্যামলা হলেও চেহারাকৃতি সুন্দর বেশ। শুধু গায়ের চামড়া সাদা হলেই মানুষ সুন্দর হয়ে যায় না। শ্যামবর্ণই ছেলেদের বেশ মানায়। কালো পরেছে আজ শোভন, কালো টি শার্ট, হাতেও কালো কালারের ঘড়ি। ঘড়ির উপর পেঁচানো তারের মতো একটা হ্যান্ড ব্যান্ড, প্যান্টটাও কালো। মানায় লোকটাকে কালোতে অনেক। হঠাৎই নিচের কাণ্ডে অবাক না হয়ে পারল না মেঘলাও খুঁটিয়ে খুঁটিয়ে এমনভাবে দেখছে শোভনকে। হাসলো মেঘলা, তাচ্ছিল্য হাসি। এই মেয়ে হাসছো কেন এভাবে? হঠাৎ চেনা পুরুষালী কণ্ঠে চমকে উঠে মেঘলার সামনে তাকিয়ে দেখে শোভন পকেটে হাত গুজে নিচের ঠোঁট কামড়ে এক ভ্রু কুঁচকে দাঁড়িয়ে আছে। ফ্যালফ্যাল চোখে তাকালো মেঘলা শোভনের দিকে, পরক্ষণে চোখ সরিয়ে নিয়ে বলল, আমার ঠোঁট আমার ইচ্ছে, হাসবো তো আপনার কি? শোভন রেগে যায়। মেয়েটা কি সোজাভাবে কিছু বলতে পারে না? কিছু বলতে গিয়েও থেমে যায়। তারপর আগের জায়গায় গিয়ে দাঁড়িয়ে বলে, ইউ জাস্ট ইম্পসিবল। মেঘলা কিছু বলল না, আবারও হাসলো। আহানা এসে মেঘলার ছিলে যাওয়া হাতে স্যাফলন লাগিয়ে মলম লাগিয়ে দেয়। শোভন ততক্ষণে ছাদের কোণেই ছিল। মেঘলার মাঝে মাঝে ডাউট হয়, আসলে এই মানুষটা ডক্টর তো? ছাদের মাঝখানে বসে আড্ডা দিচ্ছে শোভন, মেঘলা আর আহানা। মেঘলা চুপচাপ শুনছে। শোভন আর আহানায় কথা বলছে। মেঘলা কখনো শোভনের দিকে তাকাচ্ছে তো কখনো আহানার দিকে। আজ শোভন হসপিটালে যায়নি, তাই আহানার সাথে সময় কাটাতে চলে এসেছে। মেঘলার ওদের দেখে বেশ ভালো লাগছে। ওদের দেখে কেউ বলবেই না যে আপন ভাই বোন হয়। শোভনের সাথে যতবার চোখাচোখি হয়েছে ততবারই শোভন বিরক্ত হয়ে চোখ সরিয়ে নিয়েছে। মেঘলা ভেবেছিল শোভন হয়তো আহানার সাথেও গম্ভীর মুখে কথা বলে, কিন্তু না, বেশ হাসি খুশি ভাবে কথা বলে। কিছু একটা কথা নিয়ে শোভন আহানা হাসছে। মেঘলার তখন শোভনের দিকে চোখ পড়ে।
কি সুন্দর হাসছে লোকটা, কে বলবে লোকটা রাগী? ড্যাব ড্যাব করে শোভনের দিকে তাকিয়ে চশমাটা তর্জনী দিয়ে ঠেলে মৃদু কণ্ঠে বলে, ডাক্তার সাহেব, আপনার মতো আপনার হাসিটাও কি সুন্দর। কর্ণকুহরে মেঘলার এহেন কথা চেতেই আহানা আর শোভন দুইজনেই বিস্ময় চোখে তাকায় মেঘলার দিকে। শোভনের বেশ রাগ হয়, মেয়েটা সত্যিই ফালতু, নয়তো কোনো ছেলেকে ভালো কোনো মেয়ে এমন কথা বলে? নিজের কথা শুনে নিজেই নিজের মুখ চেপে ধরে মেঘলা। ও সত্যিই দিন দিন ঠোঁট কাটা হয়ে যাচ্ছে, ভালো মন্দ কোনো কথাই নিজের মাঝে চেপে রাখতে পারে না। এমন কারণে আগে অনেক চাচির কাছে মার খেতে হয়েছে মেঘলার। এখন না জানি শোভন কি করে। শোভন কিছু বলতে যাবে তখনই আহানা হো হো করে শব্দ করে হেসে ওঠে। আহানা জানে মেয়েটা নিজের কথা কখনো চেপে রাখতে পারে না। এই 3 দিনে মেঘলা এমন অনেক কথাই বলেছে আহানাকে। এখন শোভনকে বলল না জানি এই ছেলে কি করে দেয়, তা ভেবে চুপসে বসে আহানা। মেঘলা আহানার দিকে একবার অসহায়ভাবে তাকিয়ে শোভনের দিকে মায়া মায়া চাহনি দিয়ে তাকায়। শোভন রাগে দৃষ্টি নিক্ষেপ করে আছে। মেঘলা শুকনো ঢোক গিলে বলে, আপনি আমায় মারবেন ডাক্তার সাহেব? কিভাবে মারবেন? স্যার থেকে টাকা দিবেন না প্লিজ, আমি আর বলবো না এমন কথা। বলে ফ্যাচ ফ্যাচ করে কেঁদে দেয়। অবাক হয় শোভন। ভারী অদ্ভুত মেয়ে তো, নিজে এমন ননসেন্স কথাবার্তা বললো, আবার নিজে কিছু মন বানানো কথা বলে নিজেই কেঁদে দিল। এই মেয়ে এমন কেন? বিরক্ত লাগে শোভনের, বড্ড বিরক্ত। কিছু বলল না শোভন। আহানা মেঘলার হাত বুলিয়ে বলে, আরে কাঁদছিস কেন তুই? ও কিছু করবে না। শান্ত হলো মেঘলা, চোখ মুছে নিচের দিকে তাকিয়ে বলে, সরি। শোভন এখন এখানে বসলে আরো রাগ হবে, তাই উঠে চলে যায়। যেতে যেতে আহানাকে বলে, আহান, ওকে বলে দিস কথায় কথায় ভাবে কাঁদলে আমার সামনেও যেতে না। মেঘলা স্বস্তি পায়, ভেবেছিল আজ শোভন মারবেই। যাক, এই যাত্রায় বেঁচে গেল মিথ্যে কান্না দেখিয়ে। এরপর থেকে নিজের এই কাটা ঠোঁটকে সামলাতে হবে, নয়তো সত্যিই শোভনের হাতে থাপ্পড় খেতে হবে। পাখির কিচির মিচির আর গাড়ির তীব্র হর্নে ঘুম ভাঙল মেঘলার। রাতে ছাদে থেকে এসে ডিনার করেই শুয়ে পড়েছিল। কোমর ব্যথায় ঘুমোতে পারেনি দুদণ্ড। আজানের পর চোখ লেগে আসে, আর উঠতে দেরি হয়ে যায়। ঘড়িতে তাকিয়ে দেখে 10:30 বাজে। এতক্ষণে নিশ্চয়ই আহানা বেরিয়ে গেছে। ইস, কত দেরি করে ফেলল। উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে। খাবার টেবিলে চোখ পড়তেই দেখে খাবার রেখে ঢাকা দিয়ে গেছে আহানা। মৃদু হাসে মেঘলা। আহানা যা করছে ওর জন্য ওর আপন কেউ হলেও হয়তো এত করতো না। কটা দিন বেশ আমেজেই কাটাচ্ছে মুক্তভাবে, স্বাধীন হয়ে। সোনালি রোদ্দুরের ছড়াছড়ি আকাশে মেঘের ছিটে ফোটাও নেই, পুরোপুরি পরিষ্কার। রোদে সব খা খা করছে। নাস্তা করে ব্যাগে কিছু টাকা ছিল, তা নিয়ে নামলো মেঘলা। ব্যথাটা অত নেই। খাবারের পাশে আহানা প্যারাসিটামল রেখে গিয়েছিল। এই 4 দিনে আজ বাড়ি থেকে বের হলো মেঘলা। দোকান থেকে সিম কিনে ছোট ফোনটা ওপেন করে পুরনো সিমটা রাস্তায় ফেলে দিল। পুরনো সিম ওপেন করলে কেলেঙ্কারি হয়ে যাবে। ও পালিয়েছে শুনে সে হয়তো এতদিনে দেশে এসে তন্ন তন্ন করে খোঁজা শুরু করে দিয়েছে। না, চায় না ও আগের দিনগুলোতে ফিরে যেতে। মুক্তভাবে বাঁচতে চায়। বাড়িতে এসে বিছানায় গা এলিয়ে দেয় মেঘলা। কিছুই ভাবতে পারছে না। ভাবতে গেলেই হাত পা ঠান্ডা হয়ে আসছে। কতদিন আর এভাবে পালিয়ে থাকবে? আর এমন পালিয়ে কি থাকা যায়? সারাটা জীবন বুঝি এমন আতঙ্কে আতঙ্কেই কাটাতে হবে? সুখের দেখা মিলবেই না। হাজার ভাবনায় মগ্ন থেকেও রান্নাঘরে পা বাড়ায় মেঘলা। এসেছে পর্যন্ত আহানায় সবকিছু করেছে, কিন্তু এটা একদম মেঘলার ঠিক লাগছে না। আহানা ওকে কোনো কাজ করতেই দেয় না। আহানা নেই, তাই ভাবলো আজকে রান্নাটা ওই করবে। ইচ্ছে না করলেও শরীর শক্ত রেখে রান্না করলো মেঘলা। রান্নাঘর থেকে বেরিয়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে বসে পড়ে। আজ ওর একটুও ভালো লাগছে না। কাউকে প্রয়োজন, খুব বেশি প্রয়োজন, যাকে চাপটে ধরে সব কষ্টগুলো বলতে পারবে, কিন্তু কেউ হয়তো নেই তেমন। হঠাৎই শোভনের কথা মনে পড়ল মেঘলার। আচ্ছা, যদি শোভনকে জড়িয়ে ধরতে পারত? শোভন কি মানবে তা? শোভন তো ওকে দেখতেই পারে না। কি অদ্ভুত বিয়ে হলো এমন একজনের সাথে যে ওকে পছন্দই করে না। আর মেঘলাই বা কি? এত কেন ভাবছে শোভনকে নিয়ে? এত কেন ভাবছে এই বিয়েটা নিয়ে?
এই বিয়েটা তো শুধু অ্যাক্সিডেন্টালি হয়েছে। শোভন ভুলে গেছে ও পারছে না কেন। কখনো শোভন ওকে দাম দিবেই না। তাচ্ছিল্য হাসলো মেঘলা, নিজের আর নিচের ভাবনার উপর তাচ্ছিল্য হাসলো। প্রায় অনেকক্ষণ ঝর্ণার নিচে বসে থেকে মাথা ব্যথা করছে মেঘলার, তাই উঠে কৃত্রিম ঝর্ণাটা বন্ধ করে কোনো মতে জামাটা পাল্টে নেয়। দরজা খুলে বাইরে পা রাখবে তখনই সব ঝাপসা হয়ে আসে। মাথা ঘুরে ওখানে পড়ে রয়। প্রায় অনেকক্ষণ ডোরবেল বাজাচ্ছে আহানা, কিন্তু খোলার নামই নেই। এবার ওর অনেক চিন্তা হচ্ছে, মেয়েটাকে একা রেখে গেছে, কিছু হলো না তো আবার। কিন্তু এতদিন ও তো একা রেখে গিয়েছিল, আজ তো শরীর ভালো ছিল না। খুব বেশি চিন্তা হচ্ছে এবার আহানার, তাই ব্যাগ থেকে খুঁজে ডুপ্লিকেট চাবি বের করে লক খুলে ভিতরে প্রবেশ করে। ভিতরে এসে ড্রয়িং রুমে মেঘলাকে পায় না। আর সময় তো এখানে বসে টিভি দেখে কোথায় গেল আবার। মেঘলার রুমে এসে দেখে ওয়াশরুমের দরজার সামনে পড়ে আছে মেঘলা, কপালও অনেকটা কেটে গেছে। তাই ফোন নিয়ে দেরি না করে শোভনকে ফোন করে। শোভন ফোন তুলতেই আহানা বিচলিত হয়ে বলে, ভাই তুই কোথায়? আমি বাইরে গিয়েছিলাম, বাড়িতে এসে দেখি ও ওয়াশরুমের সামনে পড়ে আছে। একা আমি তুলতেও পারছি না, ওর গায়ে অনেকটা জ্বরও আছে, প্লিজ তুই আয়। শোভন কিঞ্চিত রাগ দেখিয়ে বলে, ওই মেয়েটা আবার উটকো ঝামেলা বাঁধিয়েছে। আমি বিজি আছি, আমি পারবো না। মুখে পানির ছিটে দে, ঠিক হয়ে যাবে। মেয়েটা আচ্ছা নাটক জানে, দেখ গিয়ে নাটক করছে। শোভনের কথায় বিরক্ত হলো আহানা, তবুও বলল, ভাই প্লিজ আয়, ওর কপালটাও অনেক কেটে গেছে, প্লিজ ভাই আয়। শোভন বিরক্ত নিয়ে বলে, হয়েছে, ঘ্যান ঘ্যান করতে হবে না, আসছি। বলেই ফোন রেখে দেয়। প্রায় আধা ঘন্টার মধ্যে শোভন আসে। না চাইতেও কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে কাটা জায়গায় ফার্স্ট এইড করে ওয়ান টাইম লাগিয়ে ইনজেকশন দিয়ে পাশে বসে। সত্যি অনেকটা জ্বর এসেছে। ফর্সা নাক মুখ লাল হয়ে আছে, চোখ ফুলে আছে, কিছুর জন্য কেঁদেছে বুঝল শোভন। আহানা শোভনের জন্য কফি করতে গেছে। ও মেঘলার জ্ঞান ফিরলে চেক করে বেরিয়ে যাবে, ইম্পর্টেন্ট সার্জারি আছে। মেঘলা নিভু নিভু চোখ মেলে আশেপাশে তাকায়, জ্বরে পুরোপুরি দুর্বল হয়ে আছে। শোভন ঝুঁকে মেঘলার জ্বর দেখবে তখনই মেঘলা আচমকা শোভনকে জড়িয়ে দুর্বল কণ্ঠে কি যেন বলে। মেয়েটা নিজের মধ্যে নেই বুঝল শোভন। জ্বরের ঘোরে আপল তাপল বলছে, তবুও ছাড়ানোর চেষ্টা করে, ছাড়ে না মেঘলা। এখনো কিছু বলছে। শোভন শোনার জন্য কান এগিয়ে নিয়ে যায়। মেঘলা মিনিয়ে বলে, সে আমায় নিয়ে যাবে ডাক্তার সাহেব, আমি বাঁচতে চাই মুক্তভাবে, আমি যাব না। মেঘলাকে ছাড়িয়ে অবাক হয়ে তাকায় মেঘলার দিকে। কি জন্য ভয় পাচ্ছে মেয়েটা? কার জন্য? কে সে? আমরা যখন কিছু ভয় পাই তখন তার সে বা সে জিনিসটা দূরে থাকলেও তার কথা মনে পড়ে ভয় পায়। মেঘলার ক্ষেত্রেও তেমন কিছু নিয়ে ভয় আছে মেয়েটা। সেই দিনও ট্রেনের কিছুর জন্য ভয় পেয়েছিল আর বিড়বিড় করে বলেছে, আমি যাব না। আজও একই কথা বলছে, কিন্তু কোথায় না যাওয়ার কথা বলছে। যেখান থেকে পালিয়ে এসেছিল সেখানে এমন কি ছিল যাকে এতটা ভয় পায় মেয়েটা? নিজের ভাবনা দেখে নিজেই বিরক্ত হচ্ছে শোভন। কেন এই মেয়েটাকে নিয়ে ও এত কিছু ভাবছে? কেন এই মেয়েটাকে এত ইম্পর্টেন্স দিচ্ছে? ভাবনার জগৎ থেকে মেয়েটা বেরিয়ে দেখলো মেঘলার শরীরের জ্বর আগের তুলনায় অনেকটা বেশি। সময় পেরোচ্ছে আর জ্বর বাড়ছে মেঘলার। হঠাৎ এত জ্বর হওয়ার কারণ খুঁজে পেল না। শোভন পরক্ষণে চুল ভেজা দেখে বোধগম্য করলো মেয়েটা অনেকক্ষণ শাওয়ারের পানিতে ভিজেছে। মেয়েটা সত্যি আপদ, সব সময় কিছু না কিছু ঝামেলা বাঁধিয়েই থাকে। হাতের কফিটা শেষ করে আহানাকে বলে বেরিয়ে গেল। ওর তো আর এখানে বসে থাকলে চলবে না। সন্ধ্যা হতেই কিছুটা জ্বর নেমে আসে মেঘলার, শরীরে ঘাম ছেড়ে দেয়, কিন্তু এখনো ঘুমোচ্ছে। শোভন যাওয়ার সময় ঘুমের ইনজেকশন পুশ করে গিয়েছিল, তাই এখনো ঘুমোচ্ছে। শান্তির ঘুম। রাত 10টায় চোখ খুলেই কিছুটা চমকে যায় মেঘলা। শোভন ওর দিকে ঝুঁকে আছে। শুকনো ঢোক গিলল মেঘলা। হঠাৎই মাথায় উদ্ভট চিন্তা ভর করলো, আচ্ছা শোভন কি ওকে গলা টিপ মেরে ফেলতে এমন ঝুঁকেছে? কেন মারবে? কিছু কি বলেছে ঘুমের ধ্যানে? চিন্তা মাথায় আসতেই দেরি না করে মুখ দিয়ে বের হতে দেরি হলো না মেঘলার। কথা বলতে পারছে না, তাও টেনে টেনে পড়ল, আপনি কি আমায় গলা টিপে মারবেন ডাক্তার সাহেব? বলেই ড্যাব ড্যাব করে তাকায় শোভনের দিকে। শোভন তো হতভম্ব হয়ে তাকিয়ে আছে। বলে কি এই মেয়ে?
কাজ ফেলে সকালে চিকিৎসা করে গেল, এখন আবার আসলো দেখতে ঠিক আছে নাকি, আর এই মেয়ে বলছে ওকে গলা টিপে মেরে দিব। শোভনের ইচ্ছে করছে এই মেয়ের মুখে টেপ লাগিয়ে কানের নিচে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিতে, তারপর যদি শিক্ষা হয়। তাও নিজেকে শান্ত রাখলো শোভন। পিছন থেকে আহানা সব শুনছিল। মেঘলার এমন কথা শুনে কিছুটা ভড়কে যায় আহানা। না জানি শোভন কি করবে, হয়তো থাপ্পড় দিবে। ব্যাপারটা সামলে নেওয়ার জন্য এগিয়ে গিয়ে মেঘলার বাহু চেপে বিছানার সাথে হেলান দিয়ে বসিয়ে আমতা আমতা করে বলে, আরে কি বলছিস মেঘু? তোর জ্বর এসেছিল তাই শোভন চেক করতে এসেছে।